আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এসেছি গল্পের নতুন একটি পর্ব নিয়ে। যারা চ্যানেলে একদম নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। ফিরছি গল্পে। প্রণয়ের অমল কাব্য, লেখক DRM সোহাগ, পর্ব সংখ্যা 9। তারেক নওয়াজ ছেলের পানে কিছুক্ষণ তাকিয়ে রইল। পেছনের বাঁধা হাত শিথিল করে দুপা এগিয়ে এসে বলল, ইরফান ভেতরে এসো, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ টোপ গিলল। মেঝে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দুই হাতের গোটানো শার্ট কবজি পর্যন্ত নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করলো। তার উদ্দেশ্য, সে এখন আবুল সাজতে চাইছে। আর মায়েরা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করবো না। তারেক নওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান আমি তোমাকে কিছু বলেছি। ইরফান শুদ্ধ থেকে দৃষ্টি ঘুরিয়ে তার বাবার দিকে ফেরায়। গম্ভীর গলায় বলে, আই এম নট ইন্টারেস্টেড। কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায় না সে, গটগট পায়ে চলে যায়। পিছন থেকে তারেক নওয়াজ ডাকে, ইরফান তুমি আর কত অভদ্রতার পরিচয় দিবে? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান দাঁড়াও। ইরফানেরও হেলদোল নেই। তারেক নওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকালো। শুধু দিকে তাকিয়ে বলল, তোমার ভাইকে বলে দিও। আর তুমি প্রিপারেশন নাও, ডিভোর্সের ব্যাপার আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুধু কাঁদো কাঁদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনায়া মায়েরার জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়াকে দেখে শুদ্ধ ইনায়ের সামনে দাঁড়িয়ে গেলে ইনায়ের ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুদ্ধ ইনায়ের বাঁ হাতে ছোট্ট গোল প্লেটে কয়েকটা মিষ্টি দেখলো, ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতের শার্ট গুটিয়ে একটা মিষ্টি নিয়ে মুখে পড়লো। ইনায়া শুদ্ধ দিকে রেগে তাকায়। শুদ্ধ মুখেরটা শেষ করে দ্বিতীয়বার নিতে গেলে ইনায়ের পিছন থেকে সরে গিয়ে তার হাত সরিয়ে নেয়। শুধু ভ্রুকুচকে বলে, মেহমান আসলে যে খাতির করতে হয় তা তো কোনো জন্মে করলি না। নিজে নিজে আপ্যায়ন নিচ্ছি, তাও দিচ্ছিস না। ঘষেটি বেগমের মতো আচরণ কম করে কর, বেয়াদ্দব। ইনায়া বিরক্ত হয়ে বলে, এটা মায়েরার খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুপ করে তার মুখে পুরে নেয়। ইনায়ের রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে একটু গলা উঁচিয়ে বলে, দুদিন পর ও আমারই বউ হবে, তাই আগে থেকে ভাগ বসাচ্ছি, বুঝিলি কথা? ইনায়া ভ্রুকুচকে বলে, মানে? শুদ্ধ ইনায়ের হিসাবে ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল, এ বাসায় কি কাহিনী ঘটেছে ইরফান আর ওই মেয়েটার মাঝে? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া মায়েরাকে আবার মেরেছে। শুদ্ধ অবাক হলো না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখলো শুদ্ধ। গলা উঁচিয়ে হেসে বলল, মায়েরা আমার বউ হতে যাচ্ছে খুব শীঘ্রই, তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনায়া অদ্ভুত চোখে শুদ্ধর দিকে তাকালো, অবাক হয়ে বলল, তোমার মাথা আছে নাকি আছে? শুদ্ধ ইরফানের পিছন অবয়ের দিকে তাকায় আরেকবার। ইনায়ের কপালে একটা টোকা দিয়ে হেসে বলে, কানি দেখ, মাথা মাথার জায়গায় আছে, তুই চোখের ডাক্তার দেখা, আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিপটেমি করবো না। এটা বলে সে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনায়ের তপ দেখে চেয়ে আছে। চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়েরার ঘরের দিকে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভ্রুকুচকে বলে, এখানে কি করছিস? কথাটা বলে সে নিজেও দেখার চেষ্টা করে। তার আগেই ইরফান শুদ্ধর কলার শক্ত হাতে চেপে টেনে বাইরের দিকে নিয়ে যায়। শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে ছাড় ছাড়, আমি নিজেই যাচ্ছি। ইরফান ছাড়ল না, উল্টো আরো শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ায়। ইরফান সরে গেলে ইনায়া সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা, সে নিজে এভাবে রেখে গিয়েছিল, হয়তো মনের ভুলে। মায়েরা এদিক ফিরে এলোমেলো হয়ে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকিয়ে ইরফান আর শুদ্ধর দিকে তাকালো। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। ইনায়া খেয়াল করেছে কি যে তার ভাইয়ের হাবভাব বোঝা যাচ্ছে না। অতঃপর সে ঘরের ভেতর প্রবেশ করে, হাতের প্লেট রেখে মায়েরার পাশে বসে মায়েরাকে ডাকায়। একটু সময়ের মাঝে মেয়েটা ঘুমিয়ে গেছে। ইনায়া ডাকে, মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়, ধীরে ধীরে উঠে বসে। দু হাতে মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মায়েরা? মায়েরা হেসে বলল, না আপু, ঠিক আছে, মাথা ব্যথা করছিল তাই একটু চোট লেগেছিল। ইনায়া পাশ থেকে প্লেট নিয়ে মায়েরার সামনে ধরলো। মায়েরা পরোটার মিষ্টি দেখে হেসে বলল, এই খাবার তো আমার ফেভারিট আপু। ইনায়া মৃদু হেসে বলে, আমি জানি, তুমি বলেছিলে।
মায়েরা একবার মুখে নেয়, মুখের খাবার গিলে নিয়ে বলে, আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি দেখেছিলাম, ফুল ফলের গাছও ছিল, কিন্তু করলার গাছ নেই কেন? এনে ভ্রুকুচকে বলে, কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই। ওই অখাদ্য কে খায়? মায়েরা হেসে বলে, অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক অনেক ফেভারিট। ইনায়া অবাক হয়ে মায়েরার দিকে তাকায়, গালে হাত দিয়ে বলে, করলা তোমার এত পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে। আর ওদিকে আমার ভাইয়া করলার তরকারি যে টেবিলে থাকে সেই টেবিলে ভাইয়া খেতেই বসে না। ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল। মায়েরা হেসে বলে, তোমার ভাই একটা জাদ্রেল, বুঝলে? যারা জাদ্রেল হয় তাদের করলা খাওয়া লাগে না, এমনি জাদ্রেলপনা করে। এনায় মৃদু হাসলো, কিছু বললো না। মায়েরা খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে একটা টাফনেল খেয়ে নেয়। ইরফান তার গাড়ি পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়, শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে নেয়। এরপর শুদ্ধর সামনে দাঁড়িয়ে শুদ্ধ থেকে তীক্ষ্ণ চোখে চেয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ঠোঁটে চেপে আরেকটা আবার পকেটে রাখে। সিগারেট ঠোঁটের ফাঁকে রেখেই গম্ভীর স্বরে বলে, লাইটার? শুদ্ধ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল, সেদ্ধ উপর দৃষ্টি নড়চড়। তীক্ষ্ণ দৃষ্টি শুদ্ধর পানে রেখে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান লাইটার ডান হাতের মুঠোয় চেপে বাম হাত উঠিয়ে সিগারেটে ধরল। শুদ্ধ থেকে দুপা পিছিয়ে গিয়ে দেদারসে সিগারেট ফুঁকতে লাগলো। শুদ্ধ বিরক্ত হয়ে বলল, আমাকে কি সিগারেট খাওয়া শেখাতে চাইছিস? তোর চেয়ে কম খাই ঠিক আছে, কিন্তু খাই, আর খেতেও পারি। ইরফান হ্যানা কিছুই বলল না, চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্যে উড়াতে লাগলো। শুদ্ধ আবারও বলে, তোর বাবা কি বলেছে শুনেছিস? ইরফান সিগারেট হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর গলায় বলল, শুনেছি। শুদ্ধ ভ্রুকুচকে বলল, তোকে তো ঠান্ডাই লাগছে, এর মানে তোর মত আছে। তোর বউকে তাহলে আমায় দিয়ে দিস। ইরফান শুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায়, এরপর আবারও শুদ্ধ থেকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, নিবি তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে গুটিয়ে কোনো পর্যন্ত ভাঁজ করে, মাথার এলোমেলো চুলগুলোর ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নিব না কেন? জাহিদ বলেছিল মায়ের একটা পুতুল, মিথ্যে বলেনি, ও আসলেই একটা পুতুল। ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে সিগারেটে আরো 2-3টা টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতের মুঠোয় তার লাইটারের সাহায্যে আধা খাওয়া সিগারেট ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরে। শুধু মিটিমিটি হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখালো, আজের চুপ থাকাটা শুদ্ধ মানতে পারছে না। তাই একটু বাড়িয়ে বলে ইরফানকে দেখতে চাইছে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধর সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভ্রুকুচকে বলে, পুতুলটাকে সারাদিন মারিস, তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে, আমি ওকে বিয়ে করে লাইনটা শেষ করার আগে ইরফান বাম হাতের মুঠোয় রাখা আগুন ধরানো সিগারেট শুদ্ধর ঠোঁটে চেপে ধরে। শুদ্ধ ছুটকে সরে যায় দুপা। ইরফান তার বাপা শুদ্ধর পিছনে দিলে শুদ্ধ ঠাস করে পড়ে যায় ইরফানের পায়ের সাথে বেঁধে। ইরফান বাম হাঁটু মাটিতে ঠেকিয়ে ডান হাঁটু কিছুটা উঁচু করে শুদ্ধর ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে। শুদ্ধর মাথা মাটির সাথে লাগানো, ছেলেটা নড়তেও পারছে না। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে শুদ্ধর ঠোঁটের ওপর জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে। শুদ্ধ কেমন দাপিয়ে ওঠে, মনে হচ্ছে তার ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কা দিল খানিকটা, ছেলেটাকে এক চুলো সরাতে পারল না। মিনিট 2 পর ইরফান হাত সরিয়ে নেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে নেয়। পুরো ঠোঁট জোড়ায় হাত বোলায় ইরফান দাঁড়িয়ে যায়। দুহাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায়। খুব সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে। কয়েক মিলি সেকেন্ডের মাঝে তা মিলিয়ে চোখ মুখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফর্চুনেটলি ইউ মাই কাজিন, আদারওয়াইজ ইউ উড বি ফিনিশড। সৌভাগ্যবশত তুই আমার ভাই, তা না হলে এতক্ষণে শেষ হয়ে যেত। কথাটা বলে ইরফান কয়েক পা ডান দিকে এগিয়ে তার গাড়িতে উঠে বসে। শুদ্ধর ইচ্ছে করলো এই ভাই নামক শত্রুকে পচা পানিতে ডুবাতে। তার মন মানুষ থাকলে সে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে? চাইলো ওর ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ ভিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসলো। তারেক নওয়াজ তখন বাইরে বেরিয়েছে। শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলে, তুমি এখানে বসে কি করছো? আজ শুধু মাটিতে বসছো কেন? ঘরে যাও।
শুধু মাথা নিচু করে দাঁত কিরমির করলো। এই দুটো বাপ বেটা তাকে কি যে পেয়েছি। বসা থেকে উঠে দাঁড়িয়ে গা ছেড়ে বলল, আসছি মামা, ভার্সিটি লেট হয়ে যাবে নয়তো। এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকায়। ইরফান গাড়ি স্টার্ট দেয়নি এখনো, তার জন্যই দেয়নি হয়তো। শুধু দ্রুত পায়ে ইরফানের পাশের সিটে বসে, তার গাড়িতে আর বসলো না। ড্রাইভ করার ইচ্ছে নেই, ঠোঁট দুটো জ্বলছে। শুধু বসার সাথে সাথে ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুধু চোখ বুজে বলে, আমি তোর ডিভোর্স করাতাম না। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে, জানি। শুধু রেগে বলো, তো আমাকে ভিলেন ভাবার কি প্রয়োজন ছিল? যে প্রয়োজনে তোর অন্যের বউকে বিয়ে করার স্বাদ জেগেছিল। শুধু ফুস করে শ্বাস ফেলে বলে, মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যাবার আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাঝ থেকে। ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক দিস গার্ল। আমার এই মেয়ে একদম পছন্দ না। শুধু অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, ঠোঁটের ওপর বাম হাতের 2 আঙ্গুল রাখলো। ভাবছে তার এই অবস্থা করলো কেন। হিসাব তো মিলছে না। রেগে পড়লো, মস্করা করছিস আমার সাথে? আমার বউয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস মাসুম? ইরফান কিছু বলল না, গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। শুধু বিরক্তি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ভার্সিটির প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইড করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। চোখ বুজে বার কয়েক শ্বাস ফেলে এগোয় অফিস রুমের দিকে। শুধু পিছন পিছন আসে ইরফানের। কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে হাঁটতে বলে, কিছু বলছিস না কেন? এসব কি খাপছাড়া ব্যবহার? আমি কি মাই? ইরফান ডান হাতের শার্ট কোনোয়ের উপর পর্যন্ত গোটালো খানিকটা। শুধু এটা দেখে জিভ গুটিয়ে নেয়, সাথে দাঁড়িয়ে যায়। আর এগোয় না। কি জানি ভাই, যদি মারটার খায়, এর হাত আবার বেশিই চলেই দেন। মার খেলে স্টুডেন্টদের সামনে মানিজ্জত কিছুই থাকবে না। শুধু দাঁড়ালেও ইরফান দাঁড়ায় না, এগিয়ে যায়। তবে তার গম্ভীর স্বরে ভেসে আসে কিছু শক্ত কথা। ডোন্ট ডিস্টার্ব মি। আমায় বিরক্ত করো না। শুধু ফোঁস করে শ্বাস ফেললো। ইরফানের বাবা বলেছে বিয়ের প্রিপারেশন নিতে। সে প্রিপারেশন নিলে ইরফান এসে তার উপর ঝাঁপিয়ে পড়ছে। সে কোথায় যাবে? আর তার বউয়ের কি হবে? কবুল বলার আগে এই বাপ ছেলের জন্য তার হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। বাম হাতে পোড়া ঠোঁটে হাত বোলায়, ডান হাত বুকের বাপাশে রাখে। মুখটা অসহায়। সামনে এক মেয়ে উপর থেকে চোখ পড়লে ভ্রুকুচকে তাকায় শুদ্ধ মেয়েটির দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। কাছে এসে শুদ্ধকে একটা সালাম দিল। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে পকেটে হাত গুজে স্টুডেন্টের সালামের উত্তর নেয়। মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুধু গম্ভীর গলায় বলে, ওয়েট। মেয়েটা পেছন ফিরে তাকলে শুধু ভ্রুকুচকে বলে, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে কেন? ওয়াই? আনসার মি। মেয়েটা বকো চোখে শুদ্ধর দিকে তাকায়। এলোমেলো দৃষ্টি ফেলে। মাথার জর্জেট ওড়নাটা আর একটু সামনে দিকে টেনে নিয়ে আমতা করে বলে, সরি স্যার, এমনি। শুধু রেগে বলে, অন্যের বউয়ের হকের দিকে নজর দিলে কানের গোড়া একটা থাপ্পড় দিয়ে সিধে করব। বেয়াদ্দপ। পড়াশোনা করে টিচারদের সম্মান করতে জানো না? ভুলভাল ইঙ্গিত দেয়। মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায়। মাথা নিচু তার। ডান হাতের 5 আঙ্গুল দলা পাকায়। এটা তাদের স্যার না হলে এখনই একটা থাপ্পড় নিশ্চিত ছিল এই ছেলের গালে। শুধু ধমকে বলে, আউট। মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে। দ্রুত সেই স্থান প্রস্থান করে। শুধু ভ্রুকুচকে দেখলো মেয়েটার প্রস্থান। এরপর সে উল্টো ফিরে অফিস রুমের দিকে এগোয়। মায়েরা বসে বসে বই পড়ছিল। তার 1 মাস পরে এসএসসি পরীক্ষা। মাঝে 2 দিন একদমই পড়া হয়নি। আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে। ঘাড় বাঁকে একবার ইনায়ের দিকে তাকালো। ইনায় ঘুমে কাঁদা। মায়েরা আজ রাত জাগতে পারছে কারণ দিনে অনেক ঘুমিয়েছে, তাই প্রবলেম হচ্ছে না। দেয়াল ঘড়িতে দেখলো রাত 1:30। চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। টেবিলের উপর রাখা জগ তুলে দেখলো জগ খালি। মায়েরা বিরক্ত হয়। তেষ্টা পেয়েছে তার। জগটা টেবিলের উপর রেখে তার ঘর থেকে বেরিয়ে গেল পানি আনার জন্য। ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘরের দিকে যেতে গিয়ে কি মনে করে থেমে যায়। কিছু একটা ভেবে তার ঘরে দৌড়ে যায়। ড্রয়ার থেকে একটা ছোট কাঁচি বের করে কাঁচিটার দিকে তাকিয়ে মুখ টেপে হাসে। সারাদিন ওষুধ খেয়ে ঘুমিয়ে শরীর একটু ভালো হয়েছে। অমনি ফালাফালি শুরু করেছে মেয়েটা। একবার ইনায়ের দিকে তাকালো। ইনায়ের নড়চড় নেই। মায়েরা ডান হাতে কেচে ধরে অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ জ্বালায়। এরপর ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর ফোনের ফ্ল্যাশ সামনের দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য। ইরফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে মায়েরা। দরজা চাপানো, কিন্তু ভেতর থেকে লাগানো নয়।
মায়েরা দরজাটা একটু ফাঁক করলো, ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মায়েরার মনে হলো এ ঘর একটা ভুতুরে ঘর। পা দিয়ে একটু একটু করে দরজা ঠেলে মায়েরা ভেতরে উকি দেয়। মেয়েটা ঢোক গেল। এত অন্ধকার করে রাখায় মায়েরার বিরক্ত লাগে। তার কি সুন্দর জিরো বাতি চালিয়ে ঘুমায়। বিড়বিড় করলো, এই লোক আসলে একটা অটিস্টিক। দূরে দূরে বুকে পা টিপে টিপে ঘরে ভেতর প্রবেশ করলো। ফোনের আলো সামনের দিকে ধরলে চোখে পড়ে বিছানায় শুয়ে আছে উল্টো হয়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু শ্বাস নিয়ে আবারও আলতো পা ফেলে এগিয়ে যায়। একদম বিছানার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইট তাক করে রাখে। ইরফান খালি পেট মায়েরার চোখে পড়ে। মায়েরা ঢোক গেলেন। সে ভাবলো এই লোক ফর্সা নাকি তার ফোনটা একটু বেশি উন্নত মানের, তাই এমন লাগছে। ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে। দুহাত উপর দিকে উঠিয়ে মাথা ডান দিকে ফিরিয়ে রেখেছে। মায়েরা ইরফানকে রেখে ইরফানের মাথার দিকে নজর দেয়। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে। মায়েরা আবারও একটু হাসে, মনে মনে বিড়বিড় করে, এইবার বুঝবে ঠেলা, আমাকে কত মার মারলো, গালটা সরকারি পেয়েছে, এখন তোমায় টাক করিয়ে মজা বোঝাবো। হাতের ফোন মুখের সাহায্যে ধরে হালকা নিচু হয়। কাপা হাত দুটো এগিয়ে নেয় ইরফানের মাথার দিকে। বাম হাতে কয়েকটা চুল ধরে ডান হাতে কেচে। দুহাত অস্বাভাবিক ভাবে কাঁপছে। ভয়ে হয়তো। মায়েরা ঢোক গেলে কেচিতে চাপ দিতে গেলে ইরফান উল্টো ঘুরে তাকায়। মায়েরা ঠাস করে পড়ে যায় বিছানায়। হাতের কেচির কোনা তার গলায় এসে বেঁধে। মায়েরা ব্যথা ভয় সব মিলিয়ে চিৎকার দিতে চায়। তার আগেই ইরফান তার শক্ত ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ফোন যে কোথায় পড়েছে, লাইট দেখা যায় না, পুরো ঘর গুটগুটে অন্ধকার। মায়েরার পুরো শরীর কাঁপছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে তার উপর 100 কেজির বালির বস্তা রেখেছে, আর তাকে বোবা বানিয়ে দেওয়া হয়েছে মুখ চেপে। মায়েরা ঘরে পা রাখার পরপর ইরফান বুঝেছিল ঘরে কেউ এসেছে। সে তো ঘুমায়নি, কিছুক্ষণ আগেই শুয়েছে। যা একটু চোখ লেগে এসেছিল মায়েরার আগমনে, তাও হাওয়া হয়ে গিয়েছে। তাদের বাড়িতে যে চোর আসবে না তা সবার জানা। এই বাদর ছাড়া আর কেউ এভাবে আসবে না, ইরফান তাও হয়তো বুঝেছিল। তাই চুপচাপ শুয়েছিল এ কি করে দেখার জন্য। ইরফান তার বাম দিকে হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্প চালায়। ঘর জুড়ে স্বল্প আলো ছড়িয়ে পড়েছে। মায়েরা চোখের পাতা পিটপিট করে তাকায়। তার উপর ইরফানকে দেখে ঢোক গেলে হাত নাড়াতে চায়, তবে পারে না। মায়েরার ভয়ঙ্কর কান্না পাচ্ছে। ইরফান শক্ত কণ্ঠে বলে, এখানে কেন এসেছো? মায়েরা ঢোক গিলে একটু নড়ার চেষ্টা করলো, পারল না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আবছা আলো ইরফানের শক্ত মুখটা দেখে মায়েরার আত্মার পানি শুকিয়ে যায়। মনে মনে বলে, একবারই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও আল্লাহ। এর চুল মাটিতে থেকে কেশবুত হয়ে গেলেও আর আসবো না। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, কেন এসেছো কেন? ওয়াই? মায়েরা কেঁপে ওঠে, চোখ দুটো বুঝে নেয়। আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নিলে মায়েরা দ্রুত চোখ খুলে উঠতে নেয়, কিন্তু সে তো শুধু মুখ ছাড়া পেয়েছে। ইরফান তার উপর থেকে এক চুলও সরেনি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা কণ্ঠে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়েই চলে যেতাম, ছেড়ে দিন প্লিজ। ইরফান রাগান্বিত কণ্ঠে বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে, ইস, ভুল জায়গায় সত্যি বলে ফেলেছে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, সরি, আমি বলতে চাইছিলাম আমার খিদে পেয়েছে, ছেড়ে দিন দয়া করে। ইরফান ভ্রুকোচকে তাকায় মায়েরার দিকে, গম্ভীর গলায় বলে, আমি খাবার নিয়ে বসেছিলাম, ইডিয়েট। মায়েরা এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করে বলে, আসলে আমি রান্নাঘর ভেবে এ ঘরে ঢুকে পড়েছি, আর এমন ভুল হবে না, সরুন দয়া করে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মায়েরা চোখ বুজে দোয়া পড়ছে। বাগের থাবায় বন্দিছে, দোয়া ছাড়া আর কিছুই মাথায় আসছে না। ইরফান মায়েরাকে ছেড়ে উঠে বসলে মায়েরা দ্রুত শোয়া থেকে উঠে বসে। গলার কাছের কিছু ঠাস করে পড়ে ইরফানের হাতের উপর। মায়েরা সেসব দেখলো না, তার ফোনের খোঁজও করল না। সব ভুলে সে শুধু এই ঘর থেকে বেরোতে চায়। মেয়েটা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়েরার হাত টেনে ধাক্কা দিয়ে মায়েরার পিছন থেকে এসে ঠাস করে ইরফানের বুকে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়েরার পেট পেঁচিয়ে ধরে। মায়েরা ভয়ে কাঁপছে। সে কি এই বাঘের থেকে ছাড়া পাবে না? সবাই তো ভুল, বাঁচাবে কি তাকে? ইরফান শক্ত কণ্ঠে বলে, আমাকে টাক করাতে এসেছিলে, শাস্তি না নিয়েই যাবে? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। তার পেটে থাকা ইরফানের হাত দুটো
ঠেলে সরাতে চায়, পারে না, তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে কেঁচি তুলে নেয়, মায়ের সামনে নিয়ে কয়েকবার কেঁচিটা নাড়ায়, অতঃপর গম্ভীর স্বরে বলে, তোমার চুল কে বাঁচাবে এবার? মায়েরা কেটে দিয়ে বলে, না না, আমার চুল কাটবেন না প্লিজ, আমার সাথের চুল, ছেড়ে দিন আমায়। আপনি কেশবতী হয়ে গেল আর তাকাবো না আপনার চুলের দিকে, ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়লো না মায়েরাকে। মায়েরা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয়। ইরফান শক্ত চোখে মায়েরার পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। ইরফানের হাত কতক্ষণ যে কামড়া ধরে রেখেছিল, ইরফানের কোনো হেলদোল নেই। মায়েরার এতে রাগ লাগলো, হাত থেকে দাঁত সরিয়ে হাতের উপর ঠোঁট জোড়া রেখে বিড়বিড় করলো, উফ আল্লাহ, এই লোকটা কেমন গন্ডার বানিয়েছে কেন? ইরফান মায়েরার পেট ধরে রাখা হাত শিথিল করলে মায়েরা পড়ে যেতে নিলে ইরফান মায়েরার চুলের গোছা ধরে মায়েরাকে তার দিকে ফেরে। মায়েরা ব্যথা পেয়ে কেটে কেটে বলে, ব্যথা পাই আমি, ছাড়ুন বলছি, আর আপনার চুল কাটতে আসবো না। ইরফান নিরূপ চোখে মায়েরার মুখ পানে চেয়ে কিছুই বলল না। চুলের গোছা আরুষ একটু শক্ত করে ধরে মায়েরার মাথা হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে। ইরফান শক্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, আউট। কথাটা বলে মায়েরার চুল থেকে হাত সরিয়ে নেয়, হাতের কেঁচি ছুঁড়ে মারে। মায়েরা ছাড়া পেয়ে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়, এক সেকেন্ডও নষ্ট না করে দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য। যাওয়ার সময় হাত লেগে একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মায়েরা ভয়ে চেঁচিয়ে ওঠে, পিছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যায়। দরজায় হাত রেখে একবার পিছন ফিরে রেখে বললে, এই যে শুনুন, আমি সুযোগ পেলে ঠিকই আপনাকে মানুষ বানিয়ে ছাড়বো। এসব জঙ্গলি মানুষকে দেখলে যে কেউ ভয় পাবে। কথাটা বলেই দৌড় লাগায় আবারও। ছাড়া পেয়ে সব বলা কথা ভুলে গিয়েছে। ইরফান দাঁতের দাঁত চেপে মায়েরার প্রস্থান দেখলো, বিড়বিড় করলো, স্টুপিড বাদর। মায়েরা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খেলে যায়। তারেক নওয়াজের ঘুম ভেঙে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিল। উপরে শব্দ পেয়ে দ্রুত উপরে উঠে আসে। ইরফানের ঘর থেকে এত রাতে মায়েরাকে বের হতে দেখে তিনি হতভম্ব হয়ে চেয়ে আছেন। যদিও এটা নামে স্বামী স্ত্রী, কাজে তো নয়। তাছাড়া মায়েরার চোখে পানি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কেঁদেছে। মায়েরা দুহাতে চোখ মুছে আমতা আমতা করে বলল, ঘুম পেয়েছে বাবা, যাই আমি। কথাটা বলে দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে যায়। ওদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাদরের জন্য আর দরজা খুলে রাখা যাবে না। এদিকে এসে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়লে থমকে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়ে আছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ বুলিয়ে ইরফানের হাতে চোখ পড়লে আরো অবাক হয়। ইরফান বাম হাতে এগিয়ে দিয়েছে দরজা লাগানোর জন্য। মায়েরা বাম হাতে কামড় দিয়েছে একটু আগে। ফর্সা হাত হওয়ায় কামড়ের লাল দাগটা তারেক নওয়াজের চোখ এড়ালো না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানও বাবার দৃষ্টির মানে বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার বাবার দিকে।